নমস্কার, চ্যানেল বাংলার পক্ষ থেকে খবরের ময়না তদন্ত আমরা শুরু করছি। আর আমার সঙ্গে আজকে এই স্টুডিওতে আছেন সুমন বসু রায়। উনি বিশ্লেষণ করবেন আজকের এই খবরের ময়না তদন্তের বিষয়গুলি। যেমন প্রথম বিষয়টি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে এফআইআর, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সে সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জেনে নেব। দ্বিতীয় যে খবরটি সেটি হচ্ছে যে এই যে তথ্য প্রমাণ এই সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ আরজি করের ব্যাপারে, আরজি কর কাণ্ড যেটা চলছে সেই ব্যাপারে তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার আমরা জানতে পেরেছি, বা বিভিন্ন ক্ষেত্র থেকে সেগুলো সামনে চলে আসছে, যার মধ্যে চাদর পরিবর্তন করার একটা ব্যাপার আছে, বা কল রেকর্ড যেটা সেটা ভাইরাল হয়ে গেছে। এই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সে সম্পর্কেও আমরা সুমনবাবুর কাছ থেকে জেনে নেব। আর তৃতীয় যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের ব্যাপারে। সিভিক ভলান্টিয়ারদের একটা ভালো দিক, সেই সংক্রান্ত ব্যাপারে আমরা কি দিক বা কেন কি বলছে সেসব ব্যাপারে আমরা সুমনবাবুর কাছ থেকে জেনে নেব। সুমনবাবু, আপনি যদি আমাদের এগুলো বলেন তাহলে খুব ভালো হয়। আজকে তিনটি টপিকস নিয়ে যে আলোচনা করছেন, এবং সবচেয়ে বড় কথা, এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের নিরিখে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আরজি কর কাণ্ড নিয়ে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসতে শুরু করেছে, এবং বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে বিভিন্ন তথ্য প্রমাণ কিন্তু ইতিমধ্যে লোপাট করা হয়েছে বা করানো হয়েছে। কারণ আমরা দেখেছি 14ই আগস্ট রাতে যে ধরনের ঘটনা আরজি কর হাসপাতালে ঘটেছে, এবং সেটা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে মহামান্য কোর্ট, এবং তাদের নির্দেশে কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু সেটাকে সুরক্ষিত রাখছে। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো এসএসসির যে দুর্নীতি হয়েছিল সেখানেও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যে, তিনি হয়তো একটা সামান্য সময় বেঁধে দিয়েছিলেন, সেই সময়ের মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু সেই সময় বিকাশ ভবনকে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করে সেটা কিন্তু বলা হয়েছিল, এবং তারপরে কিন্তু চাঞ্চল্যকর তথ্য কিন্তু বেরিয়ে এসেছিল। বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু বা তথ্য প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছিল, যেখানে কিন্তু দেখা গিয়েছিল যে ওএমআর শিটে যে ধরনের কাটছুটি করা হয়েছে সেগুলি কিন্তু প্রকাশ্যে এসেছিল, এবং একের পর এক গ্রেপ্তার হয়। এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তথ্য প্রমাণ লোপাটের একটা বড় সুযোগ কিন্তু ছিল, এবং বা হয়ে গিয়েছে, অনেকে বলছেন কিন্তু হয়ে গিয়েছে। তার মধ্যেই দুটি ঘটনা কিন্তু সামনে এসেছে। এক নম্বর যেটা বলা হচ্ছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ কখনোই কিন্তু যে তিলোত্তমার বাবা মাকে বলেনি যে সেখানে তার কিন্তু যে অস্বাভাবিক মৃত্যু অর্থাৎ আত্মহত্যার ঘটনার কথা কিন্তু বলেনি। কিন্তু এখন আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের কল রেকর্ড আসতে শুরু করেছে। মূলত 3টি কল রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছে। এখানে প্রথম যে কল রেকর্ড সেখানে কিন্তু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে, আমরা যদি দেখি যে সেখানে শোনা যাচ্ছে যে তিলোত্তমার বাবাকে কিন্তু বলা হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ, এমার্জেন্সিতে ভর্তি রয়েছে, তাড়াতাড়ি আপনারা চলে আসুন। তার পাশ থেকে তার মা কিন্তু বলছেন যে আমার মেয়ের কি জ্বর হয়েছে, সেসব কিন্তু উত্তর দেওয়া হয় না। সেকেন্ড টাইম আবার ফোন করা হচ্ছে, বলছে আপনারা এখনই চলে আসুন, এবং তৃতীয় কলে কিন্তু একদম পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আপনাদের মেয়ের এই ঘটনা ঘটেছে, এবং হচ্ছে আপনারা দ্রুত চলে আসুন। এবং এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে এইভাবে কি বলা যায়, এবং একবার এক এক রকম তথ্য কেন দেওয়া হচ্ছিল। এবং যিনি ফোন করেছিলেন তিনি দাবি করেছিলেন যে সেখানকার সহকারী সুপার তিনি। ফলে সিবিআইকে কিন্তু এবার যেহেতু এই ধরনের তথ্য প্রমাণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে, সুতরাং সিবিআইকে এবার কিন্তু সহকারী সুপারকেও কিন্তু জেরা করা উচিত বা জেরা করবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং নতুন নতুন তথ্য কিন্তু আসবে। তার মাঝখানে আরও একটি তথ্য কিন্তু আসতে শুরু করেছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে, বা যে তিলোত্তমার মা বাবা তারাও কিন্তু দাবি করছেন যে চাদর কিন্তু বলা হচ্ছে সেই চাদর কিন্তু ছিল না, রং কিন্তু বিভ্রাট হচ্ছে, অর্থাৎ চাদরও কি পাল্টে ফেলা হয়েছিল। কেন অনেকেই বলছেন যে সিসিটিভি নষ্ট করে দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ, এবং সেখানকার পরবর্তীকালে কিন্তু সেই ঘরগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, বহু তথ্য প্রমাণ কিন্তু হয়েছে। এটা কতটা সত্য বা সত্য না তার উপরে কিন্তু এই যে মামলা বা এই যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু নির্ভর করে। সমস্ত তথ্য প্রমাণ যদি লোপাট করে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সিবিআইয়ের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব হবে না, এবং এই যে তদন্ত, এই তদন্তের মাধ্যমে যে আমরা সঠিক বিচার সেটা হয়তো পাবো না। সেই
এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কিনা এবং তথ্য প্রমাণ লোপাট করলে কারা করেছে এবং তাদেরকে কিন্তু জেরা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ আগামী দিনে একটা বড় কিন্তু ঘটনাক্রম ঘটতে চলেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং ইতিমধ্যে আমরা যদি দেখি, গতকাল যেহেতু রাষ্ট্রপতি নিজে কিন্তু এই বিষয়ে কিন্তু মুখ প্রকাশ করেছেন, সুতরাং এবং আজকে তড়িঘড়ি কিন্তু রাজ্যপালকে আমরা যদি দেখি যে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে, ফলে কিছু একটা কিন্তু হতে যাচ্ছে এবং ব্রেকিং নিউজ আসতে যাচ্ছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। সেই ব্রেকিং নিউজটি কি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ, হয়তো আমরা সেই ব্রেকিং নিউজ যখনই আসবে তখনই কিন্তু আমরা দেব। কিন্তু আরও দুটি ঘটনাক্রম কিন্তু ঘটেছে এর মধ্যে। আমরা যদি দেখি, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন মহল, এবং তার মধ্যে কিন্তু একজন আইনজীবী সুপ্রিম কোর্টে, তিনি ইতিমধ্যে 4টি ধারাতে কিন্তু মামলা রুজু করেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেটাকে অসাংবিধানিক, এবং তার ফলে কিন্তু শুধু পশ্চিমবাংলা নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। সুতরাং এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু তিনি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টের সেই বিচারপতি ইতিমধ্যে দিল্লিতে একটি কিন্তু মামলা করেছেন। এটা গেল দ্বিতীয় বিষয়, এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোকপাত করব, তার আগে আমি কিন্তু আরও একটি বিষয়ে আজকে উল্লেখ করে দিই, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আরজিকর সংক্রান্ত। আরজিকরের এই ঘটনার পরে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বেশ কয়েকজন বামপন্থী তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন আরজিকরে, এবং তারা কিন্তু রাত্রিবেলায় যখন সেই তিলোত্তমার দেহকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বলা হচ্ছে, তখন কিন্তু সেই গাড়ির সামনে, পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ায়, এবং সেই সময় পুলিশ কর্মী কলকাতা পুলিশের, তিনি কিন্তু একেবারে দেখা যায় যে মীনাক্ষী মুখার্জির শরীর স্পর্শ করছেন, এবং এই জায়গাতেই কিন্তু প্রশ্ন উঠেছিল। এবং আমিও কিন্তু পরশুদিন আমার যে নিজস্ব ফেসবুক পেজ, সেখানে কিন্তু বক্তব্য রেখেছিলাম, আমার সেই পোস্ট রয়েছে। এবং আজকে কিন্তু একটা ঘটনাক্রম ঘটেছে, বেশ কিছুদিন পরে হলেও মীনাক্ষী মুখার্জি নিজে কিন্তু আজকে সেই যে পুলিশ আধিকারিক রয়েছে তার বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পুলিশের প্রসঙ্গ আসলেই চলে আসে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার। একসময় সিভিক পুলিশ বলা হতো, কিন্তু আদালতের নির্দেশ থাকায় আদালত সে পুলিশ শব্দটি বাদ দিতে বলে, এবং পরবর্তীতে আমরা জানি যে সিভিক ভলেন্টিয়ার নামে তারা কিন্তু পরিচিত হয়, এবং তাদের বিভিন্ন যেমন সুনাম রয়েছে কাজের, কিছু কিন্তু দুর্নামও কিন্তু হয়ে যাচ্ছে কাজের ক্ষেত্রে। আরজিকর কাণ্ডেও আপনি যদি দেখেন, যে একমাত্র গ্রেপ্তার হয়েছেন তিনিও কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার, এবং সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। সেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা কিন্তু ভালো খবর আমরা যদি দেখি, তাহলে রাজ্য প্রশাসন কিন্তু জানিয়েছে কি সেই সুখবর, দুটি সুখবর রয়েছে। এক নম্বর, পুজোতে এবার কিন্তু সিভিক ভলেন্টিয়াররা আগের বারের থেকে অনেক বেশি তারা কিন্তু বোনাস পাবেন, পুজো বোনাস। এবছর তারা পুজো বোনাস পাবেন 6,000 টাকা করে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেন তারা রোদ জল ঝড়ে কিন্তু কাজ করে থাকেন, তাদের এটা প্রাপ্য এবং তাদেরকে এটা দেওয়া হবে। একই সঙ্গে তারা যখন 60 বছর হবে, তারা যখন অবসর নেবেন, তখন কিন্তু তাদেরকে অবসরকালীন একটা ভাতা দেওয়া হবে, যেই ভাতার পরিমাণ আগে যেটা ঘোষণা ছিল 3 লক্ষ টাকা, সেটাকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ 5 লক্ষ টাকা কিন্তু এখন থেকে যারা সিভিক ভলেন্টিয়ার, আমরা যদি দেখি যে যারা কাজ করছেন এবং যারা যখন অবসর নেবেন, তখন কিন্তু তারা 5 লক্ষ টাকা পেনশনের একটা মতন কিন্তু একটা তারা ভাতা পাবেন বা অবসরকালীন ভাতা পাবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা কিন্তু আজকে আমাদের সামনে এসেছে। অর্থাৎ আজকে 3টি বিষয় যে রয়েছে, 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে আরজিকর তো অবশ্যই, এখানে প্রমাণ লোপাটের যে বিভিন্ন তথ্য ইতিমধ্যে আসতে শুরু করেছে, তার কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে কল রেকর্ড যেটা ভাইরাল হয়েছে। একই সঙ্গে চাদর পাল্টানো নিয়ে যে প্রশ্ন উঠছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ
রয়েছে, সেই সঙ্গে কিন্তু রয়েছে মীনাক্ষীর যে আমরা যদি দেখি এফআইআর করা, কেন মীনাক্ষী সেদিন যদি না থাকতো তাহলে হয়তো এই ঘটনা ধামাচাপা পড়ে যেত এবং তিলোত্তমার মৃত্যুকে কিন্তু যেটা বলা হয়েছিল বাড়ির লোকের কাছে হয়তো সেটাই প্রচারিত হতো এবং এটা নিয়ে কিন্তু আর কেউ এত আমরা কিন্তু যে প্রতিবাদ করছি সেই প্রতিবাদের জায়গা কিন্তু পেতাম না। এবং সেই সঙ্গে রাজ্যপালকে ডেকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সময় কিন্তু ব্রেকিং নিউজ আসতে পারে, আর ব্রেকিং নিউজ আসলেই কিন্তু আমরা সেই ব্রেকিং নিউজ আপনাদের কাছে তুলে ধরবো। সুতরাং বুঝতেই পারলেন যে আজকে যে টপিকগুলো ছিল 3টি টপিক, সেই টপিকের ওপরে সুমনবাবুর বিশ্লেষণ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো সেই সঙ্গে আমাদের এই যে আজকের অনুষ্ঠান খবরের ময়নাতদন্ত, এটা আজকের এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন চ্যানেল বাংলা। নমস্কার।